সেই নির্বাচন আগে ফেসি সরকারের সময় আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছি, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, কারণ পুতুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেই জন্য আমি আমার পলিটিক্যালি বাচ্চাদের সাথে সেই গল্প করেছি নির্বাচনের আগে। এখন থেকে ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে নিয়ে আমাকে ট্রোল করছে। সব জায়গায় শুধু ইউনিভার্সিটি দেন, পৃথিবীর কোনো দেশে দেখি না এত বেশি ইউনিভার্সিটি চায়। এখন ইউনিভার্সিটি জেলায় জেলায়, তারপরে বোধহয় হয়ে যাবে উপজেলায় ইউনিভার্সিটি করতে হবে, এমন একটি ভাব। আমরা চাচ্ছি যে সবগুলো উপজেলায় মাল্টিপারপাস একটি এক্সামিনেশন হল করা, তাহলে আমাদের স্কুল কলেজগুলো পরীক্ষার সময় বন্ধ থাকে না। আমি আবার কিছু কিছু জিনিস আমার এলাকায় মডেল হিসাবে করি, যেমন ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আমাকে তুলুধুনায় করা হচ্ছে ফেসবুকে। আজকাল দিনে ফেসবুক পেলেই হলো আমাকে। সেই নির্বাচন আগে ফেসি সরকারের সময় আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছি, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, কারণ পুতুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেই জন্য আমি আমার পলিটিক্যালি বাচ্চাদের সাথে সেই গল্প করেছি নির্বাচনের আগে। এখন থেকে ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে নিয়ে আমাকে ট্রোল করছে। তাই আমি বলি, হ্যাঁ, এই প্রধানমন্ত্রী পরিবারকে আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন তো আমরা দেখতেই পারি, আমরা দেখছি, এবং বাস্তবে তা হয়েছে। আমরা কি দেখিনি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো? আমরা কি বাস্তবে তা দেখিনি? আল্লাহ কি তা কবুল করেনি? আমরা কি এমন প্রধানমন্ত্রী পাইনি যে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত্রে 24 ঘন্টা? আমরা কি গত 2 মাস ধরে তা দেখছি না? সেই স্বপ্ন তো আমি দেখতেই পারি, আমি দেখবই, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন সেটাও বেঁচে থাকলে দেখবো। এনিওয়ে, তো ম্যানেজমেন্ট কমিটিতে আমি শিক্ষকদেরকে আমি ওখানে প্রায়োরিটাইজ করি। ধরুন, আমি একটি স্কুলের সহকারী শিক্ষক ছিলাম, আমি এসিস্ট্যান্ট হেডমাস্টার হলাম। আমার হেডমাস্টার যিনি ছিলেন তিনি এখন রিটায়ারমেন্টে। আমি যদি সেই হেডমাস্টার যদি সুস্থ স্বাভাবিক থেকে থাকে, কর্মক্ষম হয়ে থাকে, তাহলে আমি যদি ওই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ওনাকে বানিয়ে দেই, তাহলে তো জবাবদিহিতা এবং স্কুলের ছাত্রছাত্রীকে দেখাশোনা, এগুলি কি আমার জন্য ভালো না? কলেজের প্রিন্সিপাল তো আমি সেই জন্য ম্যানেজমেন্ট কমিটি আমার এলাকায় এগুলি করছি। এটা কিন্তু আমি কোনো আইন বলছি না, কারণ আইন তো ম্যানেজমেন্টের কোনো আইনই রয়েছে, বাট আমি একটু ডিফেন্ড করছি বিকজ আমি দেখেছি এগুলির রেজাল্ট ভালো হয়, সেই জন্য আমি এগুলি করছি। হঠাৎ করে আমাকে আবার উনি বলে বসলেন, অগ্রগামী বালিকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করতে হবে 10 একর, সিলেটের সর্ববৃহৎ একটি মাঠ হবে, এবং এইটা দোকানপাট বা অন্যরা দখল করে ফেলেছে, এইটার আপনি একটি ব্যবস্থা নেন। তো আমি আস্তে আস্তে বললাম যে আমি সংসদে সেলিম রেজা হাবিবকে সেদিনকে বললাম যে ভাই সাহেব, 71 বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবে একটা উঠান যে এই স্কুল কলেজের জায়গাগুলো যে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে, তো সেটা তো আমাদের প্রতিষ্ঠানের এলাকায় কিশোর গ্যাংরা থেকে ইফটিজিং হয়, হাট বাজার হওয়াতে পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে এগুলি নিয়ে আমরা চলেন সংসদে একটু আলোচনা করে সারা বাংলাদেশে এই ব্যবস্থাটা করি। কারণ আমি আমার এলাকায় দেখেছি স্কুলগুলোতে কিভাবে দোকানপাট বানানো হয়েছে, কিভাবে ব্যবসা কেন্দ্র বানানো হয়েছে। আবার আমিও আবার কোনো জায়গায় চিন্তা করে দেখলাম, আগের দিনে সিনেমা হলগুলিকে ভেঙে শপিং সেন্টার বানিয়েছে, দেখছেন না? তো কবে জানি আবার ঢাকা শহরের স্কুলগুলোকে ভেঙে সেগুলিকে আবার শপিং সেন্টার বানিয়ে উপরে বলে যে আপনার উপরে স্কুল নিয়ে চলে যান। এটাও তো বলতে পারে, কারণ যেইভাবে জায়গার দাম বাড়ছে তো হতে তো পারে বলে আমরা 20 তলা বিল্ডিং করে দেবো, 10 তলা পর্যন্ত আমরা শপিং সেন্টার করব, বাকি 10 তলায় আপনি স্কুল করেন। কি এই ধরনের প্রস্তাব দিয়ে দিতে পারেন? আবার আমরা তো এখন শুধু টাকার কথা চিন্তা করছি, মানসম্মত শিক্ষার ব্যবস্থা আমরা করছি না। সেই জন্য উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। আমি বললাম ঠিক আছে, আমার মনে আছে, কিন্তু কিভাবে করব জানি না, সবকিছু তো একত্রে আসা শুরু হয়েছে। আবার তিনি আবার আমাকে স্মরণ করিয়ে দিলেন 2001 থেকে 2006 পর্যন্ত আমরা এই পরীক্ষা কেন্দ্রের কথা বলতাম। আমরা চাচ্ছি যে সবগুলো উপজেলায় মাল্টিপারপাস একটি এক্সামিনেশন হল করা, তাহলে আমাদের স্কুল কলেজগুলো পরীক্ষার সময় বন্ধ থাকে না। সেই জন্য এটা নিয়ে আমাদের প্রজেক্ট আগেই ছিল, বিগত সরকার করেনি। আমি বগুড়ায় গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পাঠিয়েছেন শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠানে, গতকালকে সেখানে ছিলাম। সেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসিও গিয়েছিলেন, উনিও এই ধরনের একটা চিন্তা ভাবনা ওনার জন্য রয়েছে, জাইকার সাথে উনি কথা বলেছেন। তা আমিও দুজনে মিলে কথা বললাম যে দেখা যাক ফান্ড কোথেকে পাওয়া যায়, এলজিডিতে কিছু নেওয়া যাবে। পরীক্ষা কেন্দ্রের এই প্রজেক্টটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই পরীক্ষা কেন্দ্রটি এত প্রয়োজন
যে আমাদের ক্লাস 1 হতে 10 পর্যন্ত 10 বছরে লেখাপড়া করে 6 বছর বয়সে ঢুকে 16 বছর বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু পরীক্ষার জন্য বোর্ড তাদের কাছ থেকে নিয়ে নেয় 1 বছর, অর্থাৎ ক্লাস 10 পাস করে ওনারা করে থাকেন 6 আর 10 16, সেটা হয় 17। তারপর আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে 2 বছরের জন্য লেখাপড়া শেষ করে সেই জায়গায় 1 বছর নিয়ে নেয়, হয়ে যায় 20। চিন্তা করেছেন 2 বছর জাতির জীবন থেকে চলে যায়। 20 লক্ষ শিক্ষার্থী এসএসসি, 20 লক্ষ শিক্ষার্থী এইচএসসি সমমানের, সেই যে 40 লক্ষ বছর জাতির থেকে আমরা চলে যাই। তাহলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে কতটা না পিছিয়ে যাই শুধু আমাদের পরীক্ষা ব্যবস্থা নিরসনের জন্য। এগুলি কিন্তু আমাদের ন্যাশনাল প্রবলেম, এগুলি আমরা অ্যাড্রেস করছি না, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করতেই হবে। সেইটার সাথে রিলেভেন্সি রয়েছে কারিগরি শিক্ষার। কারিগরি শিক্ষা হচ্ছে অল্প সময়ে আমরা বের করে দেব, সেই জায়গাটি তো আমরা ব্যর্থ হচ্ছি বারবার, কারণ সকলেই হায়ার স্টাডি করতে চায়। সব জায়গায় শুধু ইউনিভার্সিটি দেন, পৃথিবীর কোনো দেশে দেখি না এত বেশি ইউনিভার্সিটি চায়। এখন ইউনিভার্সিটি জেলায় জেলায়, তারপরে বোধহয় হয়ে যাবে উপজেলায় ইউনিভার্সিটি করতে হবে, এমন একটি ভাব। আবার আমি চাই শিক্ষার মানসম্মত শিক্ষা হতেই হবে, এবং এগুলোকে আগামী দিনে কিভাবে আরো বেশি উন্নয়নশীল করা যায় সে চিন্তা ভাবনা করতে হবে। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ সেই সময় কথা ছিল, করা হয়েছে। আমরা তো এটাকে এমনও করতে পারি, শাহজালাল ইউনিভার্সিটির আন্ডার ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং স্কুল আলাদা করা যায় কিনা সেটা আমরা চিন্তা করতে পারি। কারণ এগুলিকে আলাদা ইউনিভার্সিটি, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন না করে আমরা তো এইভাবেও যেতে পারি। যেমন আপাতত শিক্ষক পাওয়া যাচ্ছে না, আমরা শিক্ষক নিয়োগ করতে আমাদের প্রসিডিউরালি যদি আমি এই গভর্নমেন্টের গভর্নমেন্ট মানে ওই যে ডিসি মহোদয় অ্যাডমিনিস্ট্রেশন ওনারা যেভাবে চালান সেইভাবে যদি আমি ওনাদেরকে ফলো করতে থাকি, তাহলে মনে হয় না যে আগামী 3 বছর আমি শিক্ষকদের সমস্যার সমাধান করতে পারবো। কারণ এটাই হলো বাংলাদেশের সিস্টেম। যদিও আমি এই রেড ট্যাগের বাইরে, ধরুন আমি সেদিনকে সংসদে গিয়ে আমি আগেই জানতাম যে 50টি আসন রয়েছে শিশুদের জন্য 12 বছরের নিচে। সেই লুই কান যখন করেছিল এই সংসদ ভবন, তখন শিক্ষার্থীরা সেখানে গিয়ে বসবে, সেই জন্য 12 বছরের ঊর্ধ্বে নয়, এই শিক্ষার্থীদের জন্য 50টি আসন উনি রেখেছিলেন ওনার ডিজাইনে। আর ওদিকে প্রায় 548টি আসন সব মিলিয়ে আছে, ভিজিটর সাংবাদিক সবার মিলিয়ে। তা আমি হঠাৎ করে চিন্তা করলাম এই 50টি আসন আমি নিয়ে তরুণ শিক্ষার্থীদের বাচ্চাদের নিয়ে ওখানে দেখাবো। একটা চিঠি লিখলাম, আরো 100টি চাই, 150টি। স্পিকার সাহেবের কাছে গেলাম, উনি বললেন মিলন সিন করলাম, আমি পাঠিয়ে দেবো না, চিঠিটা আমাকে দিয়ে দিন, সিন করছেন যেই যথেষ্ট। সচিবের রুমে চলে গেলাম। একটা মন্ত্রী সচিবের রুমে গেলে সচিবের বিব্রত বোধ করে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বিব্রত বোধ করলে ওনার বিব্রত করার কোনো দরকার আছে? ওনার তো কোনো দরকার নেই। তো আবার ওই 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসলো যে ঠিক আছে আমাকে 150 সিট বরাদ্দ দিল। তা আমি কাজকর্ম এইভাবেই করি স্বভাবত। তো সেই জন্য তারপরে দেখা যায় যে না, হয় না। এখন আপাতত শিক্ষক নিয়োগ কিভাবে করব? তো উনি কানে কানে বললো যে স্যার আউটসোর্সিং করেন। তো আউটসোর্সিং ইজ এ গুড ওয়ে টু ডু ইট আপাতত। এবং আউটসোর্সিং জন্য আমরা যদি মন্ত্রণালয় একটা থোক বরাদ্দ রাখি এবং যতক্ষণ আমাদের শিক্ষক নিয়োগে বিলম্ব হবে সেই সময় আমরা আউটসোর্সিং করি না কেন, চেষ্টা করা যেতে পারে, এবং এটাও একটা ভালো বুদ্ধি, আমরা চেষ্টা করব। কিন্তু কোশ্চেন হচ্ছে আউটসোর্সিং এ কোয়ালিটি যদি না পাই, আবার ওদিক দিয়ে যদি আপনি ডিপলি চিন্তা করেন, লেটস সে আউটসোর্সিং এ যদি ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা চাকরি অপেক্ষা আছে, মেধাবী ছাত্ররা, তারা ওই সময় আউটসোর্সিং এ গিয়ে শিক্ষকতা করলো, এটা তো একটা ভালো বিষয় হতে পারে। কিন্তু কথা হলো আউটসোর্সিং এ যাদেরকে দেব তারা আবার বলবে 1 বছরের জন্য পড়াবেন, 2 লক্ষ টাকা আমাদের ঘোষ দেন, কত যে ঝামেলা। সব কিছু চিন্তা করে এগুলিকে করতে হবে। এবং আমরা ভাবছি যে ডিসিদের দিয়ে একটা প্যানেল করে দিব, তারা শিক্ষকদের আউটসোর্সিং এর জন্য আমরা শর্ট টার্ম যাদেরকে নিব তাদেরকে ওইভাবে কোয়ালিফাইড আছে কিনা সেগুলি ডিসি সাহেবরা দেখে আমাদের জন্য করবেন। এনিওয়ে, বলতে গেলে অনেক কথা বলা যায়। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন শিক্ষা অফিসারের স্বল্পতার কথা তিনি বললেন। আসলে আমাদের উপজেলা জেলা শিক্ষা অফিসারের স্বল্পতা রয়েছে। এই স্বল্পতা আমরা যদি মানে সৃষ্টিও করি, তারপর দেখা যায় যে আমাদের যে ডিমান্ড ছিল সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। আমিও তো মাননীয় মন্ত্রী বলতে পারি, আমরা তো সিসি ক্যামেরা প্রত্যেকটি স্কুল কলেজে প্রতিষ্ঠিত করেছি, ক্লাসরুমে টিচাররা কন্ডাক্ট ঠিক মতো করছে কিনা, স্টুডেন্টের রেসিপ্রোকাল কিনা, এই জন্য তো আমরা সরকারিভাবে আদেশ দিয়ে
আমরা প্রত্যেকটি ক্লাসরুমে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। আমিও মাননীয় সংসদ সদস্য এমপিদের অনুরোধ করব, আপনারা এই সিসি ক্যামেরার এই আইডেন্টিফিকেশন কোড নাম্বারটা নিয়ে নেন। আপনার হাতের মধ্যে একটি মোবাইল থাকে, গাড়িতে বসে বসে ঢাকা যাচ্ছেন, একটু দেখুন না কোন স্কুল কলেজে ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা। আপনারা একটু টিচার এবং ছাত্রদেরকে একটু জবাব দিয়ে আওতায় আনেন না কেন? আপনারা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তাহলে আপনি যদি উৎসাহে একটু কাজটা বাড়িয়ে নেন, মাঝে মাঝে মোবাইলে যদি নিজের বাড়ির সিকিউরিটি না দেখে স্কুল কলেজে ক্লাস হচ্ছে কিনা এগুলি যদি দেখেন, তাহলে আমাদের শিক্ষা অফিসার ইন্সপেক্টর নিয়োগ বিলম্বিত হলেও আমরা ক্লাসরুমে ক্লাস হবে। এইটাও তো আমি আশা করতে পারি মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী।